স্বপ্ন দেখাতে নয়, বাস্তবায়নে বিশ্বাসী বিএনপি। লন্ডনে বিদায়ী সংবর্ধনায় তারেক রহমান এবার নিজেই জানালেন দেশে ফেরার তারিখ। ষড়যন্ত্র রুখতে সতর্ক থাকার আহ্বান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। অনেকেই বক্তব্যে বলেন আমরা এই স্বপ্ন দেখছি, আমরা সেই স্বপ্ন দেখছি। আমি কোনো স্বপ্নের মধ্যে নেই। আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। নির্বাচন না হওয়ার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করছে একটি মহল। অভিযোগ বিএনপি নেতাদের। মহল বিশেষ একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে যাতে নির্বাচন না হয়। ফ্যাসিবাদের দোসরদেরকে আপনি তোষণ করে নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে করবেন, তারা সেটা কখনোই করতে দিবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ ভারত সম্পর্কে ফের টানাপোড়েন। হাইকমিশনারকে পাল্টা তলব নয়াদিল্লির। স্বাভাবিক হিসেবেই দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় হাইকমিশন অভিমুখে মিছিল। সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে 3 শতাধিক ব্যক্তিকে হত্যা ও গুমের অভিযোগ। আমলে নিলেন ট্রাইব্যুনাল। সংশ্লিষ্টতা পাওয়ার দাবি প্রসিকিউশনের। এবং শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল। পদে পদে ক্ষতিগ্রস্ত মানুষ। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা। দক্ষতার অভাবে তরুণদের বিদেশে পাঠানো সম্ভব হচ্ছে না। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বলে নিজেই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজয় দিবস উপলক্ষে লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভা ও বিদায়ী সংবর্ধনায় এই কথা জানান তিনি। বলেন, যারা 71-এ ষড়যন্ত্র করেছে তারা এখনো থেমে নেই। স্বপ্ন দেখাতে নয়, বিএনপি বাস্তবায়নে বিশ্বাসী বলেও জানান তারেক রহমান। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। আমার সামনে উপস্থিত বিজয় দিবস উপলক্ষে লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভায় অংশ নেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান 25শে ডিসেম্বর দেশে ফিরছেন তিনি। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে, দেশের সুনাম নষ্ট হবে। যারা 71-এর মুক্তিযুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেন তারেক রহমান। ষড়যন্ত্রকারীদের রুখে দিতে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। 71-এ যারা ষড়যন্ত্র করেছিল, 75-এ যারা ষড়যন্ত্র করেছিল, 7ই নভেম্বরে পরাজিত হয়েছিল, 81-তে যারা ষড়যন্ত্র করেছিল, 96-তে যারা ষড়যন্ত্র করেছিল, পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। স্বপ্ন দেখিয়ে ফ্যাসিস্ট সরকার বিলিয়ন বিলিয়ন অর্থ পাচার করেছে মন্তব্য করে তারেক রহমান বলেন, স্বপ্ন দেখাতে নয়, বাস্তবায়নে বিশ্বাসী বিএনপি। আমি কোনো স্বপ্নের মধ্যে নেই। আমরা আছি পরিকল্পনার মধ্যে। আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। স্বপ্ন দেখতে দেখতে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। আমাদের দায়িত্ব নির্বাচন যেন না হয় সে অবস্থা তৈরির চেষ্টা করছে একটি বিশেষ মহল। ফ্যাসিবাদের দোসরদের তোষণ করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাজধানীতে আলাদা আয়োজনে বিএনপি নেতারা আরো বলেন, ভোট না হলে লাভবান হবে প্রতিবেশী দেশ ও পতিত শক্তি। আনুষ্ঠানিক নির্বাচনী তফসিল ঘোষণার আগে থেকেই দেশ জুড়ে ভোটের মাঠ ছিল সরগরম। কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার পর নেতাদের মুখে উঠে আসছে নানা ষড়যন্ত্র তত্ত্ব। জীবন মৃত্যুতে লড়াই করছে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদ আয়োজিত আলোচনায় বিএনপি নেতারা বলেন, নির্বাচন করতে হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি দরকার, আর ভোট না হলে লাভবান হবে প্রতিবেশী রাষ্ট্র ও ক্ষমতাচ্যুতরা। মহল বিশেষ একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে যাতে নির্বাচন না হয়। কোনো কারণে নির্বাচনটা করতে না পারি তাহলে পার্শ্ববর্তী দেশের লাভ হবে, প্রতি স্বৈরাচারের লাভ হবে।
কিন্তু বাংলাদেশের জনগণের লাভ হবে না। ফ্যাসিবাদের দোসরদেরকে আপনি তোষণ করে নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে করবেন, তারা সেটা কখনোই করতে দিবে না। একই স্থানে ড্যাব আয়োজিত আলোচনায় বিএনপি নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় সংসদে জয়ী হয়ে একটি দলের আস্ফালন ভালোভাবে নেয়নি জনগণ। আপনাদের ক্ষমা এবং আপনাদের ঔদ্ধত্য কখন যে কোনটা প্রকাশ পায় এটা বলা খুব একটা মুশকিল। একটা দুটো বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করলে সে আনন্দে আপ্লুত হয়ে যে ধেই ধেই করে নাচানাচি শুরু করেছেন, এই নাচানাচি বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না। আওয়ামী লীগ দেশ সেবার পরিবর্তে তারা যেটা শুরু করেছিল সেটার নাম হচ্ছে আত্মসেবা। আমরা এই বাংলাদেশের দরিদ্র মানুষের সেবা করার জন্য আমরা স্বাধীনতা এনেছিলাম, সেই স্বাধীনতা যেন আমরা বজায় রাখতে পারি। সব ষড়যন্ত্র প্রতিরোধ করে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। একদিনের ব্যবধানে বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব করল ভারত। বুধবার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ডেকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানায় নয়াদিল্লি। এই তলব অপ্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। কয়েকদিনে দেশটির সঙ্গে ঢাকার নানা বিষয়ে মতপার্থক্য বেড়েছে বলেও জানান তিনি। বলেন, নির্বাচন নিয়ে ভারতের নসিহত গ্রহণযোগ্য নয়। ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবের একদিন পরেই দিল্লিতে তলব করা হলো বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে। ঢাকায় ভারতীয় হাই কমিশনকে হুমকি এবং বাংলাদেশের রাজনৈতিক নেতাদের ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে কূটনৈতিক প্রতিবাদ জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, এ তলব অপ্রত্যাশিত নয়। ভারতের সঙ্গে টানাপোড়েন রয়েছে জানিয়ে তিনি বলেন, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর বক্তব্য সরকারের বক্তব্য নয়। দেশটির সঙ্গে সম্পর্ক আরো জটিল হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বলা কঠিন। আমরা তাদের হাই কমিশনারকে ডেকেছি, এটা ব্যাপারে তাদের কিছু আমরা যা কিছু বলেছি এ নিয়ে তারা গ্রহণ করে, তাদের কিছু দ্বিমত আছে বিষয়ে। একইভাবে আমাদের হাই কমিশনারকেও তারা ডেকেছে। এটা খুব অপ্রত্যাশিত না, সাধারণত এটা ঘটে, একজনকে ডাকা একজনকে ডাকা হয়। বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো যে আসলে তো ওই সরকারের শুরু থেকে আজকে পর্যন্ত টানাপোড়েন তো আছে ভারতের সাথে। ভারত সর্বশেষ প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে নসিহত দিয়েছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সর্বশেষ যে বক্তব্য তাদের এসেছে তাতে কিছু নসিহত করা হয়েছে আমাদের। এই নসিহত বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই। এখন ভারত আমাদেরকে এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি। এই কারণে তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে তখন তারা একটি শব্দ উচ্চারণ করে না। এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই, আমরা জানি আমরা কি করব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট বার্তার প্রতিক্রিয়ায় উপদেষ্টা জানান, মুক্তিযুদ্ধে বাংলাদেশের ভূমিকাকে খাটো করে দেখানোর চেষ্টা করে দেশটি। দিল্লি শেখ হাসিনাকে থামাতে না চাইলে ঢাকা তাকে থামাতে পারবে না বলেও মনে করেন তৌহিদ হোসেন। ভারত যদি তাকে থামাতে না চায় আমরা থামাতে পারবো না, এটা আমাদেরকে মেনে বুঝে নিতে হবে। আমাদের বাংলাদেশ কোনো বিচ্ছিন্নতাবাদীদেরকে আমাদের ভূমিতে আশ্রয় দেব, অবশ্যই এটা সরকার করবে না। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই ঐক্যের মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বিকেলে রাজধানীর উত্তর বাড্ডায় মিছিলটি আটকে দেওয়া হয়। এ সময় ভারতীয় গণমাধ্যমের আগ্রাসন বন্ধ, শেখ হাসিনা সহ জুলাই হত্যাযজ্ঞ মামলার পলাতক আসামিদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। উত্তেজনা ছড়িয়ে পড়লে ডাকসু নেতারা এসে পরিস্থিতি শান্ত করেন। পরে নেতাকর্মীরা সড়ক ছেড়ে দিলে প্রায় 1.5 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন। রাতে বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন। ওসমান হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। হত্যা চেষ্টার মূল আসামি ফয়সালের বাবা মা জবানবন্দি দিয়েছেন আদালতে।
ওসমান হাদিকে গুলির ঘটনায় একযোগে তদন্ত নামে দেশের আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে শুরুতেই গ্রেপ্তার করা হয় আব্দুল হান্নানকে, কিন্তু ঘটনার অনেক আগেই মোটরসাইকেল বিক্রির কথা আদালতে জানান হান্নান। পরে তাকে 3 দিনের রিমান্ড দেন আদালত। গ্রেপ্তার রিমান্ডে যখন কারাগারে হান্নান, তখন তদন্তে নতুন মোড় আনে কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রাজধানীর বনলতা আবাসিক এলাকা থেকে হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নাম্বার প্লেট উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটির মালিকের তালিকায় নেই হান্নানের নাম, দুটির নাম্বার প্লেটও ভিন্ন। মোটরসাইকেল যেটা ছিল সেটা রেজিস্ট্রেশনের যে মোটরসাইকেলের মালিক হিসেবে সন্দিগ্ধ হিসেবে একজনকে দেওয়া হয়েছিল, যাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। মূলত আমরা প্রধান সাসপেক্ট, তার সাথে সংশ্লিষ্টতা এবং তার ব্যাপারে তথ্য যাচাই বাছাই করা থেকে আরম্ভ করে তাদের অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি। এদিকে মঙ্গলবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে মামলার মূল আসামি ফয়সাল করিমের বাবা মাকে গ্রেপ্তার করে র্যাব। বুধবার ঢাকায় সিএমএম আদালতে বিচারকের কাছে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন তারা। এছাড়া নরসিংদী থেকে মোহাম্মদ ফয়সাল নামে আরও এক ব্যক্তিকে আটক করা হয়। ঘটনা সম্বন্ধে তারা গুরুত্বপূর্ণ তথ্য তাদেরও কাছে তারা অবগত আছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় তাদেরকে এই ঘটনার সঙ্গে বিষয়ে তারা যে অবগত সেটা পাওয়া গেছে। ফয়সালের সহযোগী নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে এদিন আদালতে হাজির করে পুলিশ। আদালতকে তিনি বলেন, পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে তার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়েছিল ফয়সাল। পরে জড়িতদের শনাক্তে তাকে 3 দিনের রিমান্ডে পাঠান আদালত। স্বীকার করেছে সে তাকে মাইক্রো গাড়ি, তার দেওয়া মাইক্রো গাড়িতে সে বনে বাসা থেকে বের হয়ে গেছে। তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হাতে সোপর্দ করেছেন। এই মামলায় ইতিমধ্যে রিমান্ডে রয়েছেন ফয়সালের স্ত্রী, বান্ধবী শ্যালক ও আরেক সহযোগী কবির। যদিও হত্যা চেষ্টার তথ্য ও ফয়সালের অবস্থান সম্পর্কে অবগত না থাকার কথা তারা জানিয়েছেন আদালতকে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। বিদেশে শ্রমশক্তি রফতানিতে বড় বাধা দালাল চক্র বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, শ্রমশক্তি রফতানির পুরোটাই দালাল বেষ্টিত। দালাল, এর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। একটা দালাল বেষ্টিত জগৎ। দালাল যে কিভাবে মানুষকে ঠকায়, গ্রামে গঞ্জে প্রতি জায়গায়। তারপরে প্রতারণা। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকমভাবে যুক্ত। এর থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। পৃথিবীতে তারুণ্যের অভাব, আর আমরা হলাম তারুণ্যের খনি। এটা আমাদের মাথায় ঢুকতেছে না। এটা সোনার খনির চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। সারা দুনিয়াকে আসতে হবে এখানে, কিন্তু আমাদেরকে তৈরি হতে হবে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম করে শতাধিক ব্যক্তিকে হত্যার অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 21 ডিসেম্বর। চিফ প্রসিকিউটর বলছেন, বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজিদুল হক, সুমন সহ 2 শতাধিক ব্যক্তিকে গুম হত্যার সঙ্গে জিয়াউল আহসানের সম্পৃক্ততা মিলেছে। প্রসিকিউশন বলছে, গুমের মাস্টারমাইন্ড ছিলেন সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান। তার বিরুদ্ধে অন্তত 500 জনকে গুম, নির্যাতন ও হত্যার তথ্য পাওয়া গেছে। বুধবার শতাধিক ব্যক্তিকে গুমের পর হত্যার একটি মামলায় জিয়াউলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে সংস্থাটি। এর মধ্যে গাজীপুরে 3 জনকে হত্যা এবং বরগুনার পাথরঘাটার চরদোয়ানিতে নিয়ে 50 জনকে হত্যার 2টি অভিযোগ রয়েছে। কিভাবে গুম করে হত্যা করা হতো তার বর্ণনাও ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর। 100-এরও বেশি মানুষকে গুমপূর্বক তাদের হত্যা করার পর সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা বেঁধে কখনো বরগুনা থেকে বলেশ্বর নদীতে সুন্দরবনে, কখনো শীতলক্ষায়, কখনো বুড়িগঙ্গায় এবং কখনো রাস্তার ধারে ব্রিজের থেকে ফেলে দেওয়ার অভিযোগগুলো সেগুলো আমরা আজকে দাখিল করেছি। এছাড়া সুন্দরবন এলাকায় জলদস্যু দমনের নামে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার আরেকটি অভিযোগও জিয়াউল আহসানের বিরুদ্ধে
দাখিল করা হয়। আদালত 3টি অভিযোগই আমলে নিয়েছেন। আমরা এখানে মূলত 3টি অভিযোগের বিচার প্রার্থনা করেছি, বাকিগুলোর ব্যাপারে বলেছি যে সেগুলোর ব্যাপারে এত বিস্তৃত তথ্য যে সেগুলোর তদন্ত এখনো শেষ হয়নি বলে আমরা সেই ব্যাপারগুলোতে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল করার ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা প্রস্তুতি নিচ্ছেন। তাজুল ইসলাম বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজেদুল হক সুমন ও সালাউদ্দিন আহমেদকে গুম ও 2 শতাধিক মানুষকে নৃশংসভাবে হত্যায় তার সম্পৃক্ততার তথ্য প্রমাণ মিলেছে। এদেরকে পূর্ব থেকে গ্রেপ্তার করে রেখে তাদেরকে ওখানে হত্যা করে তারপরে ফাঁকা আওয়াজ করে গুলি করে তারা ক্রস ফায়ারের পরিবেশ তৈরি করত এবং সাংবাদিকদের মাধ্যমে তথ্যচিত্র বানিয়ে প্রচার করত যে বিশাল বীরত্বপূর্ণ কাজ তারা করেছে। এরকম 3টি অপারেশনের ব্যাপারে বিস্তারিত তথ্য প্রমাণাদি আমরা এই মামলার সাথে দাখিল করেছি। গুম ও হত্যায় বিশেষ দক্ষতার কারণে তাকে নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতি দেওয়া হয় বলেও জানান চিফ প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সেপ্টেম্বর শেষে 17টি ব্যাংকে খেলাপি ঋণ হয়েছে 50% বেশি। এর মধ্যে 6 থেকে 8টি পড়েছে খাদের কিনারায়। তবে আর কোনো ব্যাংক অধিগ্রহণে নেবে না বলে সাফ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর মোট ঋণের প্রায় 36% খেলাপিতে পরিণত হয়েছে। তবে 17টি ব্যাংকের খেলাপি ঋণ 50%-এর উপরে। 90%-এর বেশি খেলাপিতে প্রায় সর্বশান্ত 6টি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে আসে। এসব ব্যাংকে টাকা তুলতে পারছেন না আমানতকারীরা। তবে 5 ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংকের মতো আর কোনো ব্যাংক অধিগ্রহণে নেওয়া হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে আমানতকারীদের টাকা ফেরতের দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে। সরকারের এই মুহূর্তে আর কোনো ব্যাংক এইভাবে অধিগ্রহণ, বিনিয়োগের মাধ্যমে অধিগ্রহণের সুযোগ আছে বলে আমি মনে করি না। গত সেপ্টেম্বর শেষে 61টি ব্যাংকের মধ্যে 23টির খেলাপি ঋণ 10%-এর নিচে রয়েছে। 11 থেকে 20%-এর নিচে রয়েছে 13টি ব্যাংকের খেলাপি। 21 থেকে 50%-এর নিচে রয়েছে 8টি ব্যাংকের। তবে গড়ে 17 ব্যাংকের খেলাপি 50%-এর উপরে। ব্যাংকগুলোর টিকে থাকতে ঋণ আদায় ছাড়া বিকল্প নেই জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক জানায় 1 টাকাও নতুন করে খেলাপি তৈরি করা যাবে না। নতুন করে যে ঋণ দেওয়া হবে এটা সম্পূর্ণ ডিউ ডিলিজেন্স ফলো করা হবে এবং আর একটি টাকাও ঋণও নতুন করে খেলাপি করতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। আর যে লোনগুলি খেলাপি হয়েছে সেটা স্বাভাবিক নিয়মে আদায় করা সম্ভব না হলে অবশ্যই আইনি প্রক্রিয়া যেতে হবে। সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতের মোট ঋণ স্থিতির মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে 6,44,000 কোটি টাকা, যা গত বছরের সেপ্টেম্বরে ছিল 2,84,977 কোটি টাকা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।